নমস্কার, আমি ডক্টর মৌমিতা চ্যাটার্জি, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে বক্ষরোগ বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে আলোচনার জন্য এসেছি। টপিকটা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আপনারা বোধহয় ইদানিং অনেকেই এই অসুখটা সম্পর্কে পরিচিত আছেন এবং নানা সময় বিভিন্ন সেলিব্রিটিদের মারা যাওয়ার খবরে হঠাৎ কিছু মানুষ, আমাদের পরিচিত মানুষ মারা যান এই অসুখে। হঠাৎ করে মৃত্যুর কারণ হিসাবে এখন এই অসুখটার নাম উঠে আসছে এবং আপনারা অনেকেই এই সম্পর্কে এখন জানেন। আমি আজকে এই বিষয়টা সম্পর্কে কিছুটা আপনাদেরকে সচেতন করতে চাইছি। এবার প্রথমে আসি, অসুখটা কি? এটা একটা অসুখ যেখানে আমাদের যে মেইন যে শ্বাসনালীগুলো আছে, সেই শ্বাসনালীগুলো আমরা দেখা যায় যে যখন আমরা ঘুমাই তখন আমাদের নর্মালি সেই শ্বাসনালীগুলো একটু উইক হয়ে যাওয়ার কারণে কিছুটা কোল্যাপস হয়। কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিছু কিছু বিশেষ শারীরিক কন্ডিশনে, তার মধ্যে ওবেসিটি এখন একটা খুব বড় রিস্ক ফ্যাক্টর, যাদের ক্ষেত্রে এই যে মেজর যে বড় শ্বাসনালীগুলো কোল্যাপস হয়ে যায় ঘুমের সময়। তার ফলে কি হয়, নর্মালি যেখানে হাওয়া পাস করা উচিত শ্বাসনালীর মধ্যে দিয়ে সেখানে করতে পারে না, ফলে একটা ঘর 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 নাক ডাকার আওয়াজ হয় এবং এই হাওয়াটা ঠিক মতন ফুসফুসে পৌঁছায় না। তার ফলে ফুসফুসে অক্সিজেন ঠিক মতন ডেলিভারি হয় না, ফলে তাদের রক্তে সবসময় একটা অক্সিজেনের পরিমাণ কম থাকে। যেই অক্সিজেনের পরিমাণটা কম হয় তখন দেখা যায় যে এই শ্বাসটা কমতে কমতে বা শ্বাসটা অনেক সময় বন্ধ হয়ে যায় ঘুমের মধ্যে এবং তখন প্রাকৃতিক নিয়মেই পেশেন্ট ঘুম থেকে জেগে যায় এবং আবার নর্মাল শ্বাস প্রশ্বাসটা রেস্টোর হয়। কিন্তু এই সাইকেলটা বারংবার ঘুমের মধ্যে চলতে থাকে রিপিটেডলি। তার ফলে কি হয়, এই পেশেন্টদের ঘুমটা রাতে ঠিক মতন হয় না। আমাদের এই প্রসঙ্গে একটা বলে রাখি যে আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা প্রচলিত রয়েছে যে যে পেশেন্ট নাক ডেকে ঘুমাচ্ছে আমরা বলি যে দেখো কি ভালো ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু আসলে এটা একটা ভুল কথা, কারণ যে পেশেন্টের নাক ডাকছে তার মানে কিন্তু তার কোথাও সেটা নেজাল অবস্ট্রাকশন হচ্ছে বা মেজর শ্বাসনালীগুলোতে অবস্ট্রাকশন হচ্ছে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি ঘুম ঠিক মতন হচ্ছে না। এবং যখনই আপনাদের বাড়িতে আপনাদের প্রিয়জনরা যারা নাক ডাকছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ কোথাও কোনো অবস্ট্রাকশন আছে কিনা, কোথাও তার কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করছে কিনা সেটা কিন্তু আমাদের নজর রাখা উচিত। এবার দেখা যাচ্ছে যে যে পেশেন্টদের এই রাতের ঘুমটা ঠিক মতন হচ্ছে না, ফলে তাদের সারাদিন একটা ঝিমুনি ভাব থাকে, তাদের ঘুমটা ঠিক মতন হয় না বলে তারা হয়তো অলসভাবে বসে আছে, মানে ধরুন পেপার পড়ছে বা টিভি দেখছে বা গাড়িতে বসে আছে। সব থেকে মারাত্মক হচ্ছে গাড়ির ড্রাইভারদের ক্ষেত্রে আমরা দেখি যে সেই পেশেন্টরা ঘুমিয়ে পড়ছে, মানে অলসভাবে বসে থাকতে থাকতে ঝিমুনি চলে আসছে, ঘুমিয়ে পড়ছে। এই ঘটনাগুলো ঘটতে থাকে, ফলে ঘুমটা সারাদিনের একটা লেথার্জি, একটা দুর্বলতা, এই জিনিসগুলোতে অবশ্যই এটা একটা সমস্যা। এছাড়া যেটা পেশেন্টরা জানে না, যেটা আমি জানাতে মূলত এসেছি, সেটা হচ্ছে এই যে ক্রনিক্যালি রক্তে অক্সিজেনের পরিমাণটা কম থাকে, এইটাকে আমরা বলি হাইপক্সিয়া। এই হাইপক্সিয়াটা থাকার কারণে কিন্তু এই সমস্ত রোগীদের দেখা যায় যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের অসুখ, স্ট্রোক, অনেক কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে কোনো পেশেন্টের হয়তো খুব হাই ব্লাড প্রেশার, তার বয়স অনুযায়ী বা তার অন্য শারীরিক কন্ডিশন অনুযায়ী হয়তো সেই হাই ব্লাড প্রেশারটা কিছুতেই এক্সপ্লেন করা যাচ্ছে না, অনেক রকম ওষুধ প্রয়োগ করতে হচ্ছে, বা হাই সুগার বা অনেক রকম মেটাবলিক কমপ্লিকেশনস। তাদের ক্ষেত্রে হয়তো খুঁজলে আমরা দেখতে পাবো যে তাদের এরকম একটা আন্ডারলাইন একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে। সেই ক্ষেত্রে আমি বারবার বলবো আপনাদের যে আপনারা যারা ওজন খুব অতিরিক্ত, যাদের ওজন অথবা যাদের এই রকম প্রবলেম রয়েছে যে ঘুমের মধ্যে ভুল বকেন বা ঘুমের মধ্যে ভীষণ মুভমেন্ট হয় হাত পায়ের, অথবা ঘুমের মধ্যে মারাত্মক নাক ডাকেন, বারবার ঘুম ভেঙে ধরফর করে উঠে বসছেন, বারবার রাত্রিবেলা জেগে জল খেতে হচ্ছে এবং সারাদিন একটা ঝিমুনি ভাব, লেথার্জি ভাব, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনারা সচেতন হন, আপনারা চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এই নাক ডাকাকে বা এই যে সারাদিন ঝিমুনি ভাব, এইগুলোকে কিন্তু আপনারা ইগনোর করবেন না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে ইগনোর করি এবং এটাই
কিন্তু ভয়ঙ্কর পরিণতির দিকে আমাদের নিয়ে যেতে পারে। যেমন বললাম শুরুর সময় যে সম্প্রতি কিছু সেলিব্রিটির কিন্তু এরকম হয়তো সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে, কিন্তু পরে হয়তো দেখা গেছে যে তাদের একটা এরকম আন্ডারলাইং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ছিল। যদিও আমি বলবো যে বর্তমানে ছবিটা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। খুব দুঃখজনক যে আমাদের চিকিৎসকদের মধ্যেও কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ সচেতনতার অভাব রয়েছে। আমরা অনেক সময় অনেক পেশেন্টের এই সমস্যা থাকলেও সেটাকে যে অ্যাড্রেস করতে হবে বা এর জন্য যে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে সেটা আমরা বলতে পারি না বা বুঝতে পারি না। তাই আমি বলবো এই বিষয়ে সার্বিক সচেতনতা জরুরি এবং আপনারা এই বিষয়টাকে একেবারেই ইগনোর করবেন না, কারণ এটা খুব সিম্পল একটা টেস্টের মধ্যে দিয়ে কিন্তু ডিটেকশন করা সম্ভব। আপনারা যদি বিশেষজ্ঞের কাছে যান, তিনি আপনাকে পলিসomnography বা স্লিপ স্টাডি বলে একটা টেস্ট করতে দেবেন। সেই টেস্টটা অনেকভাবে হয়, যেমন আমাদের কলকাতাতে বা আপনাদের ওখানেও নিশ্চয়ই বড় শহরে স্লিপ ল্যাব থাকে, যেখানে পেশেন্ট ভর্তি হয়, ঘুমের মধ্যে তাদের বিভিন্ন রকম পরীক্ষা হয় এবং পুরো ঘুমের ইভেন্টটাকেই রেকর্ড করা হয়। তার কত হার্ট রেট ছিল, তার কত ব্লাড প্রেশার ছিল, তার কত স্যাচুরেশন ছিল, সমস্তটা রেকর্ডিং হয়। ঘুমের কি কি স্টেজ হয়েছে, তার কিরকম ঘুমের মধ্যে তার মুভমেন্টস কিরকম হয়েছে, তার ব্রেন অ্যাক্টিভিটি সব ইইজি করা হয়, সবকিছু রেকর্ডিং হয়। সেটা একটা টেস্ট। এছাড়া আবার এইটা বাড়িতে গিয়েও অনেক সময় করা হয়। টেকনিশিয়ানরা বাড়িতে গিয়ে পেশেন্টকে ঘুমের মধ্যে যন্ত্রপাতি লাগিয়ে তার ঘুমটা রেকর্ডিং করা হয়। এটাতে আমরা বিশেষজ্ঞরা সেই রিপোর্টটা দেখে বুঝতে পারি সেই পেশেন্টের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে কিনা, থাকলে কতটা সিভিয়ার, ঘুমের মধ্যে কতবার তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছে বা ক্রিটিক্যাল লেভেলে নিচে নেমে গেছে, তার স্যাচুরেশন কতটা নিচে নেমে গেছে, সবটাই আমরা বুঝতে পারি। যদি পেশেন্টের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে তাহলে সেক্ষেত্রে সিপ্যাপ বলে আমরা একটা ডিভাইস দিয়ে, একটা যন্ত্র আমরা প্রেসক্রাইব করি। হ্যাঁ, সেটার দাম আছে, সেটা ডেফিনেটলি, কিন্তু আমি বলবো যে সেটা কিন্তু সেই পেশেন্টকে অনেক ভবিষ্যতের কমপ্লিকেশনস থেকে কিন্তু আটকাবে। এবং সিপ্যাপ মানে কিছুই না, যেটা আমি বললাম যে তার যে মেজর শ্বাসনালীগুলোতে যে তার একটা অবস্ট্রাকশন হচ্ছে, যে কারণে তার হাওয়া পাস করতে পারছে না, সেখানে সিপ্যাপ হচ্ছে পজিটিভ প্রেসারে এয়ার দিচ্ছে। তার ফলে কি হচ্ছে যে বন্ধ জায়গাটাকে ঠেলে সেই এয়ারটা ঢুকতে পারছে, লাংসে ঠিক মতন অক্সিজেন পৌঁছাচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন মেনটেন হচ্ছে এবং সেই পেশেন্টের যে এই যে কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করবে না, পেশেন্টের সাউন্ড স্লিপ হবে, ফলে যে সকালবেলা ঘুম থেকে উঠে ঝিমুনি ভাব, বারবার ঘুমিয়ে পড়ার টেন্ডেন্সি, লেথার্জি, এগুলো কারেক্টেড হবে। এবং আমার প্রচুর পেশেন্ট ব্যক্তিগতভাবে তারা এই সিপ্যাপ ব্যবহার করবার পর তারা আমাকে বলে গেছে যে আপনি আমাকে একটা নতুন জীবন দিয়েছেন। এবং সত্যিই তাই, যে পেশেন্টের দিনের পর দিন ঘুম হয় না, যে পেশেন্টের নানা রকম কমপ্লিকেশনসে ভোগে এই ধরনের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রিলেটেড, তারা যখন এখান থেকে রিলিফ পায় এবং তার এই মেডিকেল কমপ্লিকেশনসগুলো অনেক কন্ট্রোল হয়ে যায়, তখন কিন্তু তারা সত্যি নতুন জীবন পাওয়ার মতন। এবং এটা সত্যি খুব আশাজনক এবং একটা এই ফলটা পেয়ে তারা সত্যি খুব উপকৃত হয়। ফলে আমি বলবো যে আপনাদের সকলকে এটা সচেতনতা এটা বাড়াতে হবে এবং আপনারা এই ধরনের কোনো ফিচার থাকলে আপনারা সেটাকে ইগনোর করবেন না এবং সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সঠিক চিকিৎসা এগিয়ে আসুন। ম্যাম, কিছু কোশ্চেন অ্যান্সার এসছে আমাদের কাছে ইতিমধ্যে। সো প্রথম জিজ্ঞেস করছেন হচ্ছে সজীব ঢাকা থেকে। আচ্ছা, সজীব জিজ্ঞেস করছে যে ছেলে বা মেয়ে কারা বেশি মানে এফেক্ট হয় স্লিপ অ্যাপনিয়ার এই রোগে? ব্যাপারটা হচ্ছে জেন্ডার বায়াস সেরকম যে খুব একটা আছে তা না। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই হয়, তার কারণ ওবেসিটি এখন ছেলেদের মধ্যে বেশি আমরা পাই এবং এই ধরনের কমপ্লিকেশনসগুলো, বা বেশিরভাগ ক্ষেত্রে বলবো যে হেলথ সিস্টেমের কাছে আসার সংখ্যাও তো প্রপোর্শনাল তো ছেলেদের মধ্যে বেশি, সেই হিসাবে বলতে পারি যে হয়তো ছেলেদের মধ্যে বেশি, কিন্তু সেরকম পুরুষ নারীর মানে সেরকম প্রভেদ নেই। আমার প্রচুর মহিলা পেশেন্টও আছে যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে এবং তারা বর্তমানে চিকিৎসার মধ্যে রয়েছে। নেক্সট কোশ্চেন সজীবই আবার পাঠিয়েছেন যে ডায়াবেটিস কি হয় স্লিপ অ্যাপনিয়া হলে? হ্যাঁ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার যেটা আমি প্রথমেই আলোচনার সময় বললাম যে ব্লাডে যেই ক্রনিক্যালি অক্সিজেন লেভেলটা কম, এই হাইপক্সিয়ার কারণে কিন্তু পেশেন্টদের
ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। আনকন্ট্রোল ডায়াবেটিস, অনেক সময় আমরা দেখি যে একটা পেশেন্টের ইনসুলিন লাগছে, অনেকগুলো ওষুধ লাগছে, তা দিয়েও সুগার কন্ট্রোল হচ্ছে না। অনেক সময় খুঁজলে দেখা যাবে তার কিন্তু একটা আন্ডারলাইং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। ডক্টর রঞ্জন কুমার কর্মকার, রাজশাহী, উনি আমাদের এমআইসি হেড। উনি জিজ্ঞেস করছেন, প্রথমে নমস্কার জানিয়েছেন আপনাকে, আর উনি বলছেন যে সিপ্যাপ থেরাপি সম্পর্কে যে আপনি বললেন, এর থেকে কিছু সাইড এফেক্টস কি আছে মানুষের? না, সিপ্যাপের যেটা ব্যাপার সেটা হচ্ছে, যেহেতু একটা মাস্ক নাক আর মুখকে ঢেকে মানে একদম এয়ার টাইট মাস্ক পরিয়ে দেওয়া হয় এবং মেশিনটা থেকে হাই প্রেসারে এয়ার ইয়ে হয়, মানে এয়ার ডেলিভারি হয়, তখন হয়তো কিছু পেশেন্টের একটা, যারা ক্লস্ট্রোফোবিক থাকে, ওই রকম নাক মুখে মাস্ক থাকলে তাদের অনেক সময় একটা সমস্যা হয়। তার সমাধান হচ্ছে যে এখন সিপ্যাপ মেশিনের দুটো জিনিস, একটা হচ্ছে নানা রকম মাস্ক তৈরি হয়েছে, অনেক সময় শুধুমাত্র নাক কভার করে অথবা মুখ কভার করে, বা ছোট মাস্ক, নানা রকম সাইজের মাস্ক পেশেন্টের কমফর্ট অনুযায়ী, পেশেন্টের চাহিদা অনুযায়ী দেওয়া হয়, সেটা একটা দিক। আর একটা হচ্ছে যে আগে আমরা সিপ্যাপের প্রেশারটা প্রেসক্রাইব করে দিতাম যে এত প্রেশার লাগবে। এখন যেটা বেরিয়েছে অটো সিপ্যাপ, যদিও তার দাম একটু বেশি, কিন্তু অটো সিপ্যাপে কি হচ্ছে, মেশিন নিজে সেন্স করে পেশেন্টের প্রতিটা সাইকেলে পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রেশারটা ডেলিভারি করছে, সেটা একটা পেশেন্টের কাছে অনেক কমফর্টেবল। ম্যাম, নেক্সট কোয়েশ্চেন যেটা এসছে, ফাতিমা আক্তার জিজ্ঞেস করছেন সিলেট থেকে, যে যদি ঘুমের মধ্যে সবসময় কেউ স্নোর করছে, সেটা কি স্লিপ অ্যাপনিয়াই হতে পারে নাকি অন্য কোনো কারণ? না, সেজন্য আমি বললাম যে কোনো মানুষ যদি ঘুমের মধ্যে তার স্নোরিং হয়, তার মানে বুঝতে হবে কোথাও একটা অবস্ট্রাকশন আছে। সেটা নাকের অবস্ট্রাকশন হতে পারে, অনেক সময় মুখের কোনো স্ট্রাকচারগত কোনো অবস্ট্রাকশন হতে পারে, অথবা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আগেই বলে দেওয়া যাবে না কনফার্ম করে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াই আছে, কিন্তু বিশেষজ্ঞের কাছে এটা যেতে হবে এবং তিনি প্রপার ইভ্যালুয়েশনের মাধ্যমে বুঝবেন যে কি কারণে তিনি নাক ডাকছেন, কিন্তু সেটাকে প্রপারলি অ্যাড্রেস করা জরুরি। আচ্ছা, উনি ম্যাডামই আবার জিজ্ঞেস করছেন যে ওনার বয়স হচ্ছে 34 বছর বয়স, ওনার নাক ডাকার সমস্যা একটু আছে, কিন্তু উনি কিভাবে মানে আর কতটা সিমটম মানে দেখে উনি শিওর হতে পারবেন যে ওনার স্লিপ অ্যাপনিয়ারই ইস্যু রয়েছে এটা জানতে? আমি যেটা একটু আগে উত্তর দিলাম যে নাক ডাকা যদি কোনো পেশেন্টের, আমরা বলি ডিএনএস, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, মানে আমাদের নাকের যে মাঝখানের যে কার্টিলেজটা, সেটা অনেক পেশেন্টের ব্যাকা থাকে, কারোর নাকে অ্যালার্জি থাকে, কারোর নাকে পলিপ বা কোনো সমস্যা থাকে, এই ধরনের কোনো কারণে যদি নাকে অবস্ট্রাকশন থাকে, তাহলেও কিন্তু তার ঘুমের মধ্যে নাক ডাকা হবে। সেটা আমাদের দেখতে হবে যে তার কোন প্রবলেমের জন্য তার নাক ডাকছে। অথবা অনেক সময় মুখের কিছু গড়নের, আমাদের বড় জিভ থাকলে বা শর্ট নেক হলে অনেক মুখের বা গলার গড়নের জন্য কিন্তু নাক ডাকা হতে পারে। সেটা দেখতে হবে কি কারণে হচ্ছে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলে স্লিপ স্টাডি করতে হবে, সেটা আমাদের ইভ্যালুয়েট করে দেখতে হবে কি কারণে নাকে মানে ওনার নাক ডাকছে, সেই যে কারণে হবে সেই কারণে ট্রিটমেন্ট করতে হবে। মামুন বলছে, মামুন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এমআইসি খুলনার ইনচার্জ, তো উনি আপনাকে হ্যালো ম্যাডাম জানিয়েছেন। আমি মামুন, আমার বয়স হচ্ছে 39 ইয়ার্স ওল্ড, নন অ্যালকোহলিক, নন স্মোকার, আর উনি স্লিপ অ্যাপনিয়ার সমস্যায় ভুগছেন, প্রচণ্ড স্নোর করেন ঘুমানোর সময়, আর ওনার এইচআই হচ্ছে 47 পার আওয়ার্স। আচ্ছা, ডাক্তার বলে যে ওনার একটা মানে বাংলাদেশে যখন দেখিয়েছিলেন তখন উনি বলছেন যে ওনার একটা বোন ডেভিয়েটেড সার্জারির প্রয়োজন আছে, বাট উনি সার্জারি করাতে ভয় পাচ্ছেন। উনি জানতে চাইছেন যে এটা ট্রিটমেন্টের আর কি কোনো সলিউশন আছে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি এক্সাক্ট বুঝলাম না কোন জায়গায় বোনের, এটা যদি নেজাল বোন ডেভিয়েশন যেটা আমি বললাম যে হ্যাঁ, নোজ বোন ডেভিয়েটেড, তাহলে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এটার জন্য যদি নাকের অবস্ট্রাকশন হয় তাহলে ডেফিনেটলি সার্জিক্যাল অপশনটা একটা গুড অপশন। কারণ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম সাধারণত এখন অপারেশন করা হয় না, যদি না তার সিভিয়ার কমপ্লিকেশনস কিছু কিছু কারণ আছে, যে ক্রাইটেরিয়া ফুলফিল করলে কিন্তু তার অপারেশন জরুরি। সেইটা যদি হয়, নিশ্চয়ই ডাক্তারবাবু যখন পরামর্শ দিয়েছেন নিশ্চয়ই তার সেই রকম কোনো কমপ্লিকেশনস আছে বা সেরকম সিভিয়ার ডিএনএস যে কারণে অপারেশনের পরামর্শ দিয়েছেন, তাহলে ডেফিনেটলি ডাক্তারবাবুর পরামর্শ শোনা উচিত। আর যেটা ওনার AHI 47 যেটা উনি বলেছেন, তার মানে ভালো রকম স্লিপ অ্যাপনিয়া রয়েছে, মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেক্ষেত্রে সিপ্যাপ ডেফিনেটলি একটা অপশন। এখন যদি দেখা যায় যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কারেক্ট করে নিলে, সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে যদি কারেকশনের পর ওনার এই সমস্যা মিটে যায়, তাহলে খুব ভালো।
কিন্তু যদি দেখা যায় যে ওনার সত্যি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য এত প্রবলেম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সিপ্যাপ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সেটা পরবর্তী বিশেষজ্ঞরাই বলতে পারবে। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, মামুনি জিজ্ঞেস করছে, ওনার মায়ের বয়স 66 বছর, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিচ্ছিলেন উনি আপনার থাইরয়েডের জন্যে, তারপরে বিপিবিএস পেরিফেরাল নিউরোপ্যাথি। উনি হোমিও ট্রিটমেন্টের ব্যাপারে জানেন, এটা কি হোমিও ট্রিটমেন্ট কি এটার জন্য কিছু মানে হোমিওপ্যাথি? হ্যাঁ, সেটা তো আমি বলতে পারবো না, তবে হোমিওপ্যাথির বিষয়ে আমি বিশেষজ্ঞ নই। কিন্তু আমি তো প্রথমেই যেটা পুরোটা আলোচনা করলাম তাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ডেফিনিট কিছু কারণ আছে, সেটা আমি ব্যাখ্যা করলাম। এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার তার মেইন ট্রিটমেন্ট হচ্ছে সিপ্যাপ। কিছু ক্ষেত্রে যদি নাক বা গলা বা বললাম মুখের যদি কোনো সেরকম কোনো সমস্যা থাকে যেটার জন্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, সেক্ষেত্রে সার্জিক্যাল কারেকশন আরও বেশ কিছু পদ্ধতি আছে, সেগুলোই সমাধান। ঠিক হোমিওপ্যাথিতে এই অসুখের সমাধান হয় বলে আমার মনে হয় না। ডক্টর প্রখর বাগচি উনি চট্টগ্রাম থেকে জানাচ্ছেন, উনি নিজে পেশায় ডাক্তার, আর উনি বলছেন যে ওনার মাঝে মাঝেই ঘুমের সময় উনি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকম ফিল করেন উনি, আর সকালবেলা ঘুম থেকে উঠলে ওনার মুখ থেকে জল বেরিয়ে মানে লালা বেরিয়ে আসছে। তো আর এটা নিয়ে মানে মনে হচ্ছে একটা বুকের ভেতরে চাপ চাপ ভাবও লাগছে ওনার। সেই ক্ষেত্রে উনি জানতে চাইছেন যে কোনো এক্সারসাইজ উনি করতে, ইতিমধ্যে উনি বাংলাদেশে এখন রয়েছেন, উনি আসতে পারছেন না, তো বলছে কোনো এক্সারসাইজ বা ডায়েট কি করা উচিত বা কি মেডিসিন রেকমেন্ডেশন, এটা উনি জানতে চাইছেন। এই ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি উনি সাসপেক্ট করেন, উনি নিজে চিকিৎসক, সেক্ষেত্রে কিন্তু ওনাকে স্লিপ স্টাডি বা পলিসomnography যেটার কথা আমি বললাম সেটা করতে হবে। যদি স্লিপ স্টাডিতে দেখা যায় যে AHI হাই 10-এর বেশি, সেটা দেখতে হবে যে কতটা সিভিয়ারিটি, এবং সেই ক্ষেত্রে সিপ্যাপটা প্রেসক্রাইব করতে হবে। সিপ্যাপ হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ডেফিনিটিভ ট্রিটমেন্ট, যদি না কোনো সার্জিক্যাল কারেকশন এরকম কোনো কিছু কোনো জায়গা থাকে। স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে সিপ্যাপ, এর কোনো মেডিসিন হয় না। তবে ওনার যদি ওজন একটা সমস্যা হয়, মানে ওবেসিটিটা যদি একটা রিস্ক ফ্যাক্টর হয় ওনার ক্ষেত্রে, তাহলে সেটা ডেফিনেটলি ওনাকে ওজন কমাতে হবে। ওজন কমানোর সবসময় দুটো পদ্ধতি, এক হচ্ছে ডায়েটারি রেস্ট্রিকশন, দুই হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। ডায়েটারি রেস্ট্রিকশন মানে কম কার্বোহাইড্রেট এবং হাই প্রোটিন ডায়েট, সেটা তো নানা রকমভাবে চর্চা করায়, ভালোভাবে কোনো মেডিকেল ডায়েটিশিয়ান তার সঙ্গে পরামর্শ করতে হবে। ওনার বয়স, ওনার ওজন, হাইট, ওনার মানে যে লাইফস্টাইল, সেই অনুযায়ী ডায়েটিশিয়ান ওনাকে একটা ডায়েট চার্ট বেঁধে দেবে, সেটা মোটামুটি ফলো করতে হবে এবং ওজনটা কমাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা আরেকটা ইম্পর্টেন্ট, শুধু খাওয়ার রেস্ট্রিকশন করলে তো চলবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। দিনের মধ্যে 8 ঘন্টা থেকে 45 মিনিট সময় নিজের জন্য বার করতেই হবে। সেখানে আপনাকে হাঁটতে হবে বা দৌড়তে হবে, যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা সুইমিং হতে পারে, সেটা দৌড়ন হতে পারে, জগিং হতে পারে, জিম করা হতে পারে, যে কোনোভাবেই হোক এক্সারসাইজ করে এবং ডায়েট কন্ট্রোল করে ওনাকে ওজন কমাতে হবে। ওজন কমালে কিন্তু অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ওবেসিটির জন্য যে মেকানিক্যাল অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, আমার এরকম পেশেন্ট রয়েছে। নর্থ বেঙ্গলের একজন মহারাজ আছেন, তিনি কিন্তু বর্তমানে প্রায় 12 কেজি ওজন কমিয়েছেন এবং উনি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছেন। থ্যাংক ইউ ম্যাম, আজকে লাইভে আমরা আসার জন্য আমরা একটা শর্ট লাইভ আপনার সাথে রাখলাম যে স্লিপ অ্যাপনিয়া ব্যাপারে বেসিক কনসেপ্ট দেওয়া পেশেন্টের, আর কোয়েশ্চেন অ্যান্সার্সের জন্য, কারণ অনেকে জানতে চাইছে, কারণ আরও প্রশ্ন আসলে অবশ্যই আপনাকে আমরা জানাবো ইতিমধ্যে। কিন্তু একটাই বলতে হয়, যদি এরকম কারো সমস্যা থাকে তাহলে তারা আপনার সাথে কি টেলিকনসালটেশনের থ্রু কি যোগাযোগ করতে পারবে? যেন ইতিমধ্যে আমরা জানি ভিসার সার্ভিসেস একটু কম রয়েছে, তো তারা বাংলাদেশ থেকেও আপনার সাথে যদি ধরনের রিপোর্ট শেয়ার করলো স্লিপ স্টাডি করে, তাহলে আপনি যে সেই মতন তারা ট্রিটমেন্ট করতে পারবেন। আপনারা জানতে পারলেন ম্যাম কিন্তু টেলিকনসালটেশন থ্রুতেও অ্যাভেলেবল রয়েছেন। আপনি যদি ম্যামকে করাতে চাইছেন, আপনি ইমিডিয়েটলি আমাদের এই ফোন নাম্বার নিচে দেওয়া বা ইমেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন। ম্যামের স্লটস আমরা কনফার্ম করে আপনার জানিয়ে দেবো। যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যাগুলোকে সলভ করার আমরা চেষ্টা করবো। তো ম্যাম আজকে আমরা এখানে আমাদের লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন ম্যাম, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ভেরি মাচ আমাদের লাইভে আজকে আসার জন্য ম্যাম। নমস্কার।